স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষের আদি নিবাস ছিল বর্ধমান জেলার কালনা মহকুমার ডেরেটোনা গ্রামে। ব্রিটিশ আমলের শুরুতে তারা কলকাতায় চলে আসেন। প্রথমে গড় গোবিন্দপুরে, পরে উত্তর কলকাতার সিমলায়। সিমলাপল্লীর যে বাড়িতে স্বামীজির জন্ম, সেটি তৈরি করেছিলেন তার প্রপিতামহ রামমোহন দত্ত। রামমোহনের জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ ২০-২২ বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। পুত্র বিশ্বনাথ তখন শিশু। বিশ্বনাথ নিজের চেষ্টায় বড় হয়ে ওঠেন ও অ্যাটর্নির পেশা গ্রহণ করেন। বিবাহ হয় সিমলার নন্দলাল বসুর একমাত্র কন্যা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে। এদেরই ষষ্ঠ সন্তান নরেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। বিশ্বনাথ দত্ত অত্যন্ত উদার প্রকৃতির মানুষ ছিলেন। খাদ্য, পোশাক ও আদব কায়দায় তিনি ছিলেন হিন্দু মুসলিম মিশ্র সংস্কৃতির অনুরাগী এবং কর্মক্ষেত্রে অনুসরণ করতেন ইংরেজদের। প্রচুর অর্থোপার্জন করতেন, কিন্তু সঞ্চয়ে আগ্রহী ছিলেন না। বহু আত্মীয় ও দরিদ্রকে প্রতিপালন করতেন। 7টি ভাষায় দক্ষ ছিলেন। ইতিহাস ও সঙ্গীত ছিল তার প্রিয় বিষয়। ভুবনেশ্বরী দেবী সব অর্থেই ছিলেন তার যোগ্য সহধর্মিণী। তার প্রতি পদক্ষেপে প্রকাশ পেত ব্যক্তিত্ব ও আভিজাত্য। গরিব দুঃখীরা কখনো তার কাছ থেকে খালি হাতে ফিরত না। সংসারের সমস্ত কাজ নিজে দেখেও নিয়মিত পূজা, শাস্ত্রপাঠ ও সেলাইয়ের কাজ করতেন। প্রতিদিন প্রতিবেশীদের সুখ দুঃখের খবর নিতেও ভুলতেন না। নরেন্দ্রনাথ তার মায়ের কাছেই প্রথম ইংরেজি শেখেন। 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি, বাংলার 29 পৌষ 1269 বঙ্গাব্দ, পৌষ সংক্রান্তির দিন সকাল 6:33 নরেন্দ্রনাথের জন্ম। ভুবনেশ্বরীর বিশ্বাস, কাশীর বীরেশ্বর শিবের অনুগ্রহে এই পুত্র লাভ। তাই পুত্রের নাম রাখলেন বীরেশ্বর। বীরেশ্বর থেকে ডাকনাম দাঁড়ায় বিলে। ছোটবেলা থেকে বিলের মধ্যে দেখা যেত অসাধারণ মেধা, তেজস্বিতা, সাহস, স্বাধীন মনোভাব, হৃদয়বত্তা, বন্ধুপ্রীতি আর খেলাধুলার প্রতি আকর্ষণ। সেই সঙ্গে ছিল প্রবল আধ্যাত্মিক তৃষ্ণা। ধ্যান খেলতে খেলতে সত্যি গভীর ধ্যানে ডুবে যেতেন। পুজো করতেন রাম, সীতা আর শিবের। সাধু সন্ন্যাসী দেখলেই ছুটে যেতেন অজানা আকর্ষণে। ঘুমানোর আগে জ্যোতি দর্শন ছিল তার প্রতিদিনের স্বাভাবিক অভিজ্ঞতা। বয়স বাড়বার সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ হয়ে উঠলেন স্কুলের বিতর্ক ও আলোচনা সভার মধ্যমণি। খেলাধুলোতে নেতা, উচ্চাঙ্গ সঙ্গীত ও ভজনে রীতিমতো প্রথম শ্রেণীর গায়ক, নাটকে কুশলী অভিনেতা আর বিভিন্ন ধরনের বই পড়ার ফলে অল্প বয়সেই গভীর চিন্তাশীল। সন্ন্যাস জীবনের প্রতি আকর্ষণ ক্রমবর্ধমান, কিন্তু জগতের প্রতি নিষ্ঠুর নন, গভীর মমতাশীল। মানুষের আপদে বিপদে সর্বদা এগিয়ে যান, সে বিপদ যেমনই হোক। 1879 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করে নরেন্দ্রনাথ প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন।
কিন্তু ম্যালেরিয়ায় ভুগে ডিসকলিজিয়েট হয়ে যাওয়ায় এই কলেজ ছেড়ে তাকে ভর্তি হতে হয় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে। সেখান থেকে 1881 খ্রিস্টাব্দে এফএ এবং 1884 খ্রিস্টাব্দে বিএ পাশ করেন। স্কুল কলেজের পরীক্ষাকে বিশেষ গুরুত্ব না দিলেও নরেন্দ্রনাথের বিদ্যানুরাগ ছিল প্রবল এবং পড়াশোনার পরিধিও ছিল অত্যন্ত বিস্তৃত। ছাত্রাবস্থাতেই তিনি দার্শনিক হারবার্ট স্পেন্সারের একটি মতবাদের সমালোচনা করে তাকে চিঠি দিয়েছিলেন এবং স্পেন্সার তার উত্তরে নরেন্দ্রনাথের যথেষ্ট প্রশংসা করে লিখেছিলেন যে বইয়ের পরবর্তী সংস্করণে তিনি সেই সমালোচনা অনুযায়ী কিছু কিছু পরিবর্তন করবেন। কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি পর্যন্ত তার প্রতিভায় মুগ্ধ হয়ে বলেছিলেন, নরেন্দ্রনাথ সত্যিই একটি জিনিয়াস। আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু এর মতো বুদ্ধি আর বহুমুখী প্রতিভা কোথাও দেখিনি, এমনকি জার্মানির বিশ্ববিদ্যালয়গুলির দর্শনের ছাত্রদের মধ্যেও নয়। উইলিয়াম হেস্টির কাছেই নরেন্দ্রনাথ প্রথম শুনলেন যে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসদেবের সমাধি হয়। এরপর 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে কলকাতায় সুরেন মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। দ্বিতীয় দর্শন দক্ষিণেশ্বরে। নরেন্দ্রনাথ সেদিন সরাসরি প্রশ্ন করেন শ্রীরামকৃষ্ণকে, যে প্রশ্ন তিনি এর আগেও অনেককে করেছেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? উত্তর আসে, হ্যাঁ, আমি তাকে দেখতে পাই। তোমায় যেমন দেখি তার চেয়েও স্পষ্টভাবে তাকে দেখি। যদি তুমি দেখতে চাও তোমাকেও দেখাতে পারি। স্তম্ভিত হয়ে গেলেন নরেন্দ্রনাথ। এই প্রথম দেখলেন এমন একজন মানুষকে, যিনি ঈশ্বরকে দেখেছেন শুধু তাই নয়, অন্য কেউ দেখাতে পারেন, কিন্তু সহজে তাকে মেনে নেননি নরেন্দ্রনাথ। বারবার পরীক্ষা করে যখন নিঃসংশয় হয়েছেন তার ত্যাগ, পবিত্রতা ও আধ্যাত্মিকতা সম্বন্ধে, কেবল তখনই তাকে জীবনের ধ্রুব পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন। তার এই যাচাই করার প্রবণতা সবচেয়ে খুশি করেছে শ্রীরামকৃষ্ণকেই, যিনি কিন্তু প্রথম থেকেই বুঝেছিলেন নরেন্দ্রনাথ নরঋষির অবতার, পৃথিবীতে নেমে এসেছেন মানুষের দুঃখ দূর করার জন্য, তার ভাব প্রচারের যন্ত্ররূপে। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের ঘনিষ্ঠ সঙ্গ লাভ করেছেন প্রায় 4 বছর। এই 4 বছরে শ্রীরামকৃষ্ণের শিক্ষায় এবং তার নিজের যোগ্যতা গুণে নানান আধ্যাত্মিক অনুভূতি হয়েছে তার। ইতিমধ্যে 1884 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি পিতৃবিয়োগ হয়েছে। প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে পড়েছেন, কিন্তু বিবেক বৈরাগ্য এতটুকুও কমেনি। 1885 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের গলায় ক্যান্সার ধরা পড়ল। চিকিৎসার জন্য প্রথমে তাকে আনা হলো শ্যামপুকুরে, পরে কাশীপুরের এক ভাড়া বাড়িতে। এই বাড়িতে এসে নরেন্দ্রনাথ গুরু ভাইদের নিয়ে শ্রীরামকৃষ্ণের সেবা ও তীব্র আধ্যাত্মিক তপস্যায় ডুবে গেলেন। একদিন তিনি শ্রীরামকৃষ্ণকে জানালেন যে সুখদেবের মতো দিনরাত তিনি নির্বিকল্প সমাধিতে ডুবে যেতে চান, কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন, তাকে শুধু নিজের মুক্তি চাইলেই হবে না, তাকে হতে হবে বিশাল বটগাছের মতো, যার ছায়ায় এসে পৃথিবীর মানুষ শান্তি লাভ করবে। এ কথা বললেও তার কৃপায় কাশীপুরেই নরেন্দ্রনাথ একদিন ধর্মজীবনের সর্বোচ্চ উপলব্ধি নির্বিকল্প সমাধি লাভ করলেন। সমাধি ভাঙলে শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, এই উপলব্ধির চাবি তিনি এখন নিজের কাছে রেখে দিলেন। জগতের প্রতি নরেন্দ্রনাথের কর্তব্য যখন শেষ হবে,
তখনই তিনি নিজের হাতে এই উপলব্ধির দ্বার আবার খুলে দেবেন। কাশীপুরে শ্রীরামকৃষ্ণ একদিন একটি কাগজে লিখে দেন, নরেন শিক্ষে দেবে। অর্থাৎ ভারতের যে শাশ্বত আধ্যাত্মিক আদর্শ তিনি নিজের জীবনে রূপায়িত করেছেন, নরেন্দ্রনাথই তা জগতে প্রচার করবেন। নরেন্দ্রনাথ আপত্তি জানালে শ্রীরামকৃষ্ণ বললেন, তোর হার করবে। আর একদিন বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আলোচনা করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। নরেন্দ্রনাথ মুগ্ধ হলেন, বললেন, কি অদ্ভুত আলো আজ ঠাকুরের কথায় দেখতে পেলাম। ভগবান যদি কখনো দিন দেন তো আজ যা শুনলাম এই অদ্ভুত সত্য সংসারের সর্বত্র প্রচার করব। পরবর্তীকালে স্বামীজি যে মানুষের সেবার মধ্যে দিয়েই ভগবানের উপাসনার কথা এত করে বলতেন, তার উৎস হচ্ছে এই ঘটনাটি। বস্তুত বিবেকানন্দের প্রতিটি কাজই শ্রীরামকৃষ্ণ নির্দেশিত। শ্রীরামকৃষ্ণ সূত্র, স্বামীজি তার ভাষ্য। সন্ন্যাসী গুরুভাইদের নিয়ে একটি সংঘ প্রতিষ্ঠার নির্দেশও শ্রীরামকৃষ্ণই তাকে দিয়ে যান। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ হল। এর কিছুদিন পর নরেন্দ্রনাথ কয়েকজন গুরুভাইকে নিয়ে বরানগরের একটি পুরনো ভাঙা বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করলেন। চরম দারিদ্র্য, অনশন, অর্ধাসন নিত্য সঙ্গী। তার মধ্যেও তীব্র তপস্যা, ভজন কীর্তন ও শাস্ত্র আলোচনায় তাদের দিন কাটত। এখানে 1887 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নরেন্দ্রনাথ ও তার 10 জন গুরুভাই সন্ন্যাস নেন। নরেন্দ্রনাথের নাম হয় স্বামী বিবিদিশানন্দ। সন্ন্যাসের পর স্বামীজি ও তার সন্ন্যাসী গুরুভাইরা মাঝে মাঝেই পরিব্রাজক হিসেবে বেরিয়ে পড়তেন, কখনো একাকী, কখনো কয়েকজন মিলে। এইভাবে পায়ে হেঁটে স্বামীজি প্রায় সারা ভারত পরিক্রমা করেন। শিক্ষিত অশিক্ষিত, ধনী নির্ধন, রাজা মহারাজা, ব্রাহ্মণ চণ্ডাল প্রভৃতি সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তার পরিচয় হয়। তার প্রতিভা, তেজদীপ্ত আকর্ষণীয় কান্তি এবং আধ্যাত্মিক প্রভাবে সকলেই মুগ্ধ হন। তিনিও প্রকৃত ভারতবর্ষের রূপটি মর্মে মর্মে উপলব্ধি করেন। 1890 খ্রিস্টাব্দের 3রা আগস্ট তিনি যে ভ্রমণে বের হন সেটি ছিল সবচেয়ে দীর্ঘকালের। এই ভ্রমণকালে তার প্রতিভায় মুগ্ধ হয়ে অনেকেই তাকে আমেরিকার বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে অনুরোধ করেন। স্বামীজি প্রথমে এ নিয়ে মাথা ঘামাননি। পরে মাদ্রাজের জনগণের ঐকান্তিক ইচ্ছায় ও দৈব নির্দেশে আমেরিকায় যাওয়া স্থির করেন। স্বামীজি আমেরিকায় গিয়েছিলেন ভারতের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে, তাদেরই অর্থ সাহায্যে। তিনি নিজেও তাই চেয়েছিলেন। বলেছিলেন, যদি এটা মায়ের ইচ্ছা হয় যে আমায় যেতে হবে, তাহলে আমি সাধারণ মানুষের অর্থেই যাব, কারণ ভারতের সাধারণ মানুষের জন্যই আমি পাশ্চাত্য দেশে যাচ্ছি, সাধারণ এবং গরিব মানুষের জন্য। 1893 খ্রিস্টাব্দের 31শে মে স্বামীজি বোম্বাই থেকে জাহাজে আমেরিকা যাত্রা করলেন। ভ্যাঙ্কুভারে পৌঁছলেন 25শে জুলাই। সেখান থেকে ট্রেনে করে 30শে জুলাই সন্ধ্যায় শিকাগো পৌঁছলেন। ধর্ম মহাসভার দেরি আছে জেনে কম খরচে থাকবার জন্য স্বামীজি বোস্টনে চলে যান। বোস্টনে তিনি বিভিন্ন পণ্ডিত ও অধ্যাপকের সংস্পর্শে আসেন। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাইট। স্বামীজির নামে কোনো পরিচয়পত্র নেই জেনে অধ্যাপক রাইট
ধর্ম মহাসভা কমিটির চেয়ারম্যান ডক্টর ব্যারোজকে একটি চিঠিতে লেখেন, আমাদের সব অধ্যাপককে সম্মিলিত করলে যা হবে, এই সন্ন্যাসী তার চেয়েও বেশি পণ্ডিত। 11 সেপ্টেম্বর ধর্ম মহাসভা শুরু হলো। স্বামীজি বক্তৃতা দিলেন বিকেলে। আমেরিকার বোন ও ভাইরা এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে সভার 7,000 শ্রোতা তাকে বিপুল অভিনন্দন জানালো। এরপর স্বামীজি একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। তাতে সব ধর্মের প্রতি তার উদার প্রীতিপূর্ণ মনোভাবের অপূর্ব প্রকাশ দেখে শ্রোতারা মুগ্ধ হয়ে গেল। রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন স্বামীজি। 27 সেপ্টেম্বর পর্যন্ত ধর্ম মহাসভা চলল। তাকে প্রায় প্রতিদিনই বক্তৃতা করতে হলো। তার উদার যুক্তিমূলক চিন্তার জন্য তাকে ধর্ম মহাসভার শ্রেষ্ঠ বক্তা হিসেবে স্বীকার করে নেওয়া হলো। শিকাগোর রাস্তায় রাস্তায় শোভা পেতে থাকলো তার ছবি। খবরের কাগজগুলি উচ্ছ্বসিত হয়ে উঠল এই ধরনের অজস্র প্রশংসায়। ধর্ম মহাসভায় বিবেকানন্দ অবিসংবাদিতভাবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তার বক্তৃতা শুনে আমরা বুঝেছি এই শিক্ষিত জাতির মধ্যে ধর্মপ্রচারক পাঠানো কতটা নির্বুদ্ধিতার কাজ। স্বীয় ভাবরাশির চমৎকারিত্ব ও আকৃতির প্রভাবে তিনি মহাসভায় অত্যন্ত জনপ্রিয়। বিবেকানন্দ শুধু মঞ্চের একদিক থেকে আরেক দিকে হেঁটে গেলেই হাততালি পেয়ে থাকেন, আর হাজার মানুষের এই সুস্পষ্ট প্রশংসায় তিনি বিন্দুমাত্র গর্ব প্রকাশ করেন না। শিশুসুলভ সারল্যে তা গ্রহণ করেন। অনুষ্ঠান সূচিতে সব শেষে ছাড়া বিবেকানন্দকে বক্তৃতা দিতে দেওয়া হতো না। এর উদ্দেশ্য ছিল শ্রোতাদের শেষ পর্যন্ত ধরে রাখা। কোনো গরম দিনে নীরস বক্তার সুদীর্ঘ বক্তৃতার ফলে যখন শত শত লোক সভাগৃহ ত্যাগ করতে থাকত, তখন বিরাট শ্রোতৃমণ্ডলীকে ধরে রাখবার জন্য শুধু এইটুকু ঘোষণা করলেই যথেষ্ট হতো যে শেষ প্রার্থনার আগে বিবেকানন্দ কিছু বলবেন। অমনি তার 15 মিনিটের বক্তৃতা শোনার জন্য শ্রোতারা ঘন্টার পর ঘন্টা বসে থাকত। এরপর স্বামীজি আমেরিকার বড় বড় শহরে ধর্মপ্রচার করতে থাকেন। আমেরিকার জনসাধারণ, বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়, আরো বেশি করে তার অনুরাগী হয়ে ওঠে। শুধু সংকীর্ণ মনা কয়েকজন ভারতীয় ও খ্রিস্টান সম্প্রদায়ের কিছু লোক ঈর্ষা পরবশত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা বিষোদ্গার করতে থাকে। সাময়িকভাবে বিপন্ন হলেও স্বামীজি নিজের চরিত্র মাহাত্ম্যে সব ঝড় ঝাপটা কাটিয়ে ওঠেন। 2 বছর পর 1895 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তিনি ইউরোপে যান। প্যারিস ও লন্ডনে প্রচার করে ডিসেম্বর মাসে আবার আমেরিকায় ফিরে আসেন। 1896 খ্রিস্টাব্দের 15 এপ্রিল আমেরিকা থেকে বিদায় নিয়ে আবার লন্ডনে আসেন। ইংল্যান্ডে স্বামীজির প্রভাব সম্পর্কে বিপিনচন্দ্র পাল একটি চিঠিতে লিখেছেন, ইংল্যান্ডের অনেক জায়গায় আমি এমন বহু লোকের সান্নিধ্যে এসেছি যারা স্বামী বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি পোষণ করে। সত্য বটে, আমি তার সম্প্রদায়ভুক্ত নই এবং তার সঙ্গে কোনো কোনো বিষয়ে আমার মতভেদ আছে। তথাপি আমাকে স্বীকার করতেই হবে যে বিবেকানন্দের প্রভাব গুণে এখানে অনেকের চোখ খুলেছে। তার শিক্ষার ফলেই এখানকার অধিকাংশ লোক আজকাল বিশ্বাস করে যে প্রাচীন হিন্দু শাস্ত্রগুলির মধ্যে বিস্ময়কর আধ্যাত্মিক তত্ত্ব নিহিত আছে। লন্ডন থেকে স্বামীজি ভারতের পথে রওনা হন 1896 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর এবং 1897 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি কলম্বো এসে পৌঁছন। পাশ্চাত্যে তার অভাবনীয় সাফল্যে
তার দেশবাসীর মনে যে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা জাগিয়ে তুলেছিল, তাতে তাদের বহু যুগ সঞ্চিত হীনমন্যতা নিমেষে দূর হয়ে গিয়েছিল। ভারতবাসী মাথা উঁচু করে দাঁড়িয়ে আবিষ্কার করেছিল বিশ্বের সভ্যতার ভাণ্ডারে তাদের অবদান পাশ্চাত্যের চেয়ে কম নয়, বরং বেশি। এই উপলব্ধি যে এনে দিল, সমগ্র দেশের তমনিদ্রা যে ভেঙে দিল, সেই জাদুকরের মতো মানুষটিকে বরণ করার জন্য গোটা দেশই তখন অধীর আগ্রহে কম্পমান। তাই স্বামীজি যখন কলম্বে এসে পৌঁছলেন, দেখলেন গোটা দেশের কৃতজ্ঞতা এক অভূতপূর্ব অভিনন্দনের রূপ নিয়েছে। সেই অভিনন্দনের ঢেউ তরঙ্গায়িত হয়ে বয়ে চলল রামনাথ, মাদ্রাজ থেকে কলকাতার পথে সর্বত্র। 19শে ফেব্রুয়ারি কলকাতা পৌঁছলেন স্বামীজি। অভিনন্দনের পর অভিনন্দন। কলকাতা মেতে উঠল তার বিশ্বজয়ী ছেলেকে নিয়ে। পাশ্চাত্যে অবিরাম বক্তৃতা আর ভ্রমণ, তার উপর সমগ্র জাতির এই স্নেহের অত্যাচার, এসবের ফলে স্বামীজির শরীর এবার ভেঙে পড়ল। কিন্তু তারই মধ্যে শ্রীরামকৃষ্ণ উপদিষ্ট পথে সন্ন্যাসী সংঘকে স্থায়ী ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করলেন। স্বামী রামকৃষ্ণানন্দকে মাদ্রাজে পাঠালেন শাখা কেন্দ্র গড়ে তুলতে। মুর্শিদাবাদের সারগাছিতে স্থায়ী সেবাশ্রম গড়ে তুললেন স্বামী অখণ্ডানন্দ। অন্যান্য সন্ন্যাসী ভাইদেরও নির্দিষ্ট দায়িত্ব দিলেন। স্বামী শারদানন্দ ও স্বামী অভেদানন্দের উপর যথাক্রমে আমেরিকা ও ইংল্যান্ডের কার্যভার দিয়েছিলেন। 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করলেন। বিদেশ থেকেই তার চিন্তা ছিল ভাবী সংঘের জন্য গঙ্গা তীরে একটি স্থায়ী জমি কেনা। সেই স্বপ্ন সফল হল 1898 খ্রিস্টাব্দে। এই বছরের 9 ডিসেম্বর বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠ স্থাপিত হল। 1899 খ্রিস্টাব্দের 20 জুন স্বামীজি দ্বিতীয়বারের জন্য পাশ্চাত্য যাত্রা করলেন এবং 2 সপ্তাহ ইংল্যান্ডে থেকে আগস্ট মাসে আমেরিকা পৌঁছলেন। আমেরিকায় এবার প্রায় 1 বছর ছিলেন এবং 90টিরও বেশি বক্তৃতা দিয়েছিলেন। তবে তার এবারকার পাশ্চাত্য ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল ওই সব দেশে তার প্রতিষ্ঠিত কাজকর্ম কিরকম চলছে তা দেখা এবং তার ভিত্তি সুদৃঢ় করা। প্যারিস, ভিয়েনা, কনস্ট্যান্টিনোপল, এথেন্স ও মিশর হয়ে স্বামীজি 9 ডিসেম্বর বেলুড় মঠে পৌঁছলেন। দেশে ফিরেই 27 ডিসেম্বর স্বামীজি মায়াবতী রওনা হন। সেখান থেকে ফেরেন 24 জানুয়ারি। 6 ফেব্রুয়ারি মঠের ট্রাস্টি ডিড রেজিস্ট্রি হয়। 10 ফেব্রুয়ারি মঠের ট্রাস্টিদের অনুমোদন ক্রমে স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ এবং শারদানন্দ সম্পাদক হন। এইভাবে নিজেকে সংঘের সমস্ত কার্য পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে শেষ 2 বছর স্বামীজি মহাসমাধির জন্য প্রস্তুত হতে থাকেন। গুরু ভাই কিংবা শিষ্যরা কোনো পরামর্শ চাইলেও তিনি দিতে চাইতেন না। তাদের নিজেদের বুদ্ধিমতো কাজ করতে বলতেন, যাতে তার অবর্তমানে তারা সংঘের পরিচালনার ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। স্বামীজি মরদেহ ত্যাগ করেন 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই। সন্ধ্যাবেলা বেলুড় মঠে নিজের ঘরে ধ্যান করছিলেন। রাত 9:10 সেই ধ্যানই মহাসমাধিতে পরিণত হয়। তার বয়স হয়েছিল 39 বছর 5 মাস 24 দিন। কিন্তু স্থূলদেহের নাশ হলেও যে শক্তি বিবেকানন্দ রূপে আত্মপ্রকাশ করেছিল, সূক্ষ্মভাবে তা কাজ করে চলেছে এখনো। পৃথিবীর মানুষের কাছে স্বামীজি নিজেই নিয়ে গেছেন সেই প্রতিশ্রুতি। এমনও হতে পারে যে এই শরীরটাকে
পুরনো কাপড়ের মতো ছুঁড়ে ফেলে দিয়ে এর বাইরে চলে যাওয়াই আমি শ্রেয় মনে করব। কিন্তু কখনো আমি কাজ থেকে বিরত হব না। সর্বত্র আমি মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাব, যত দিন না প্রতিটি মানুষ বুঝতে শেখে যে সে ভগবান। ভারতবর্ষের নবজাগরণের প্রতিটি ক্ষেত্রকে স্বামীজি বিরাটভাবে প্রভাবিত করেছেন। সমগ্র পৃথিবীর জন্যও রেখে গেছেন অমূল্য পথ নির্দেশ। অনেক মনীষী তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে মনে করেন। এ প্রসঙ্গে চক্রবর্তী রাজা গোপালাচারীর উক্তি স্মরণীয়। আমাদের আধুনিক ইতিহাসের দিকে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের কাছে আমরা কতটা ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মীলিত করে দিয়েছিলেন। তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতীয় স্বাধীনতার জনক, আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা।